রেসপেক্টেড বিএলওস, আমরা যারা বিএলও কাজ করি আর বর্তমানে সমস্ত আসাম রাজ্যে এসআর কার্যসূচি, আমরা যেটা স্পেশাল রিভিশনের কাজ করি আর এটাতে আমরা দেওয়া হয়েছে তিনটা বিবরণ, বা যেটারে আমরা এনএক্সার হইতে পারি। এনএক্সার তিনটা: এনএক্সার 1, এনএক্সার 2, এনএক্সার 3। এনএক্সার 1-এর মধ্যে যে কি কাজ করতে লাগে, আমরা ফিল্ডে যাওয়ার পরে হাউস টু হাউস, এইচ টু এইচ সার্ভে যখন আমরা বিএলওরা করবো তখন কাজগুলা কি করতে লাগবো, এটা নিয়ে আজকে সামান্য আলোচনা করবো আমি। যে একটা পাতার ফটো আপনারা এখানে দেখতে পারা, ক্রমিক নাম্বার 1 থেকে ক্রমিক নাম্বার 4 পর্যন্ত আছে। সে ফর এক্সাম্পল, আপনারা যে বাড়িতে গেছেন, এই বাড়িতে এই 4 জন মানুষ আছে। তখন আপনার করণীয়টা কি, আপনি কি কাজ করতে লাগবে? শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আমি চেষ্টা করবো আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরা ডিটেইলসটা তুলিয়া ধরার লাগিয়ে। প্রথমে দেখেন, আমরা যে কলাম আছে এই কলাম ওয়াইজ আমরা কাজ করিয়া যেতে লাগবো। কাজটা আমরা কি করবো, প্রথমে দেখুন ভোটারের নাম আছে, যেমন নাম্বার 1-এ তার হোল্ডিং নাম্বার হলো 78। তো 78-এ আছে শাহাবুদ্দিন মজুমদার। এখানে শাহাবুদ্দিন মজুমদার লেখা আছে। যদি দেখা যায় তার ডিটেলসের মধ্যে যে রেকর্ডগুলো দেখাইব, তার আধার কার্ড, প্যান কার্ড বা আদার কোনো ডকুমেন্টস যদি দেখায়, এটার মধ্যে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ডকুমেন্টও তার শাহাবুদ্দিন লেখা আছে, তাইলে আমরা কি করতে লাগবো, তার নিচে নামটা কারেকশন করিয়া লিখতে লাগবে। তার কারেক্ট নামটা নিচে যে খালি যেটা দেওয়া আছে শুদ্রনী যদি আছে, এই কলামটার মধ্যে আমরা লিখবো যে শাহাবুদ্দিন মজুমদার। পরে দেখুন এপিক নাম্বার আছে, এপিক নাম্বারটা ম্যাচ করে লিখবো তার ভোটার আইডি কার্ডের সঙ্গে। যদি এপিক নাম্বার সেম থাকে তাইলে এখানেও আমরা করণীয় কিছু নাই। এরপর আছে ভোটার তালিকার সিরিয়াল নাম্বার 1। যদি এখানে যখন 1 আছে, ভোটার লিস্টে 1 থাকে, তাইলে কিছু করতে লাগেন না, আমরা এখানেও এন এ দিব। যদি তার যে এপিক নাম্বার দেওয়া আছে এটাও সেম থেকে দেখাইলে থাকে যদি, তাইলে আমরা এখানেও এন এ দিব, মানে নট অ্যাপ্লিকেবল। এরপরে কলামে দেখুন ঠিকানা, ঠিকানাতে দেওয়া আছে 78 দলাইমলাই পার্ট 3 কাট্টিচড়া, এগুলো করে জায়গার নাম দেওয়া আছে। যদি অ্যাড্রেসটা ঠিকই থাকে তাইলে তো এন এ হইব। আর যদি কিচ্ছু এখান থেকে চেঞ্জ করার থাকে, তাইলে যেটা চেঞ্জ হইব ওটা শুদ্ধভাবে আপনি খালি বাক্সের মধ্যে লেখতা। এরপরে ফটো চেক করবা। যদি দেখা যায় মানুষের বর্তমান ফটোর সঙ্গে তার বর্তমান চেহারার কোনো মিল নাই, তাইলে ফটো যদি চেঞ্জ করতে লাগে বা একজনের জায়গাতে অন্যজন আই গেছে এরকমও থাকি যায়, তখন তার ফটোটা আপনি চেঞ্জ করবা। নিচে লিখে দিবা জাস্ট ছবি পরিবর্তন। পরে ফর্ম 8 লিখতে লাগবো, যেটাও আপনি কারেকশন লাগিয়া কেন লিখবা, নিচে ফর্ম 8 লিখে দিবা, তাহলে আপনার বোঝার সুবিধার লাগিয়া যে ফর্ম 8টা আপনি ফিল আপ করবা অনলাইনে এবং অফলাইনে। পরে আছে জন্মের তারিখ। এখানে তখন জন্মের তারিখ আমরা নিউ ভোটার যারা আছে তার ক্ষেত্রে ওরকম লেখা পাইলিবা, আপনার সাইডে ডেট অফ বার্থ দেওয়া আছে। কিন্তু আপনার ওল্ড ভোটার যারা আছে এরা, এখানে প্রত্যেকটা ভোটারের আছে দেখা যায়, কিন্তু বয়স্ক ভোটার যারা আপনারা এখানে পাইতে না, হয়তো শুধুমাত্র বয়স একটা লেখা থাকবো, কোনো ডেট অফ বার্থ লেখা থাকতো না। এই জায়গাতে আপনি ম্যাচ করিয়া দেখবা যে তার বর্তমান বয়সের সঙ্গে লেখা যেটা দেওয়া আছে এই অনুযায়ী তার বয়সের ম্যাচ আছে কি না। যদি ম্যাচ না থাকিয়া থাকে, তাইলে এটা কারেকশনের লেগে নিচে আপনি লিখতে পারবা শুদ্ধ তার ডেট অফ বার্থটা আপনি আধার কার্ডও পাইলিবা। আর বর্তমান রানিং বয়স অনুযায়ী যদি না থাকিয়া থাকে, তাইলে এখানেও আপনি মানে কারেকশন করতে লাগবো, ফর্ম 8টা লিখে দিবা নিচে। এরপরে আছে যেমন লিঙ্গ, এটা অবশ্য সঠিক থাকবো। এম তো মেইলের ক্ষেত্রে আইছে, এখানেও একটু চেক চেক করবা। তবুও মেইল মানুষ হওয়ার পরও হয়তো এফ দিয়া দিলে দিতে পারে, যদি এরকম থাকে তাইলে ঠিক করবা। ঠিক করা বলতে তো এম থাকলে এফ হইব, আর এফ থাকলে এম হইব। যদি এরকম হয় তাইলে শুদ্ধটা আপনি খালি বাক্সত লিখবা। এরপরে বাবার নাম ইসা আলী মজুমদার, সঠিকভাবে যদি থাকে তাইলে ঠিক আছে, আমরা এখানে এন এ লেখুন। তার রিলেশনশিপ যেটা বা তার সঙ্গে যার সম্পর্ক যেটা, বাবা বাবা আছে ঠিকই আছে, তাইলে এখানে এন এ। এতটুকু পর্যন্ত প্রি ফিল্ড আছে। দেখুন পরে আরো 2টা কলাম খালি আছে। এই 2টা কলামের মধ্যে আমরা কি করবো, প্রশ্ন হলো এখানে আত্মীয়ের এপিক দিছে, অর্থাৎ রিলেটিভ যে এখানে লেখা পাইলাম আমরা ইসাক আলী মজুমদার, শাহাবুদ্দিন মজুমদারের বাবা। এই শাহাবুদ্দিন মজুমদারের বাবা ইসাক আলী মজুমদার যদি জীবিত থাকে, তখন তাইলে নিশ্চয় তার ভোটার আইডি কার্ড আছে। ভোটার আইডি কার্ড থেকে এপিক নাম্বারটা এখানে আমরা লিখব। আর যদি জীবিত না থাকিয়া তখন, তাইলে আমরা এখানে এন এ দিই, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে। এরপরে হইল গিয়া এই মানুষ যে আমরা এখানে দেখি আর 1991-এ জন্ম, হয়তো আমরা এখানে এমনও মানুষ হইতে পারি 60-70 বছর বয়সের। তান তো স্বাভাবিকভাবে 60-70 বছর বয়স যার, তারপর তার বাবা হয়তো জীবিত থাকার চান্সটা খুব কম। তো এই জায়গাতে আমরা কি করবো, এন এ দিয়া দিলে, কারণ তার বাবা অনেক আগে মারা গেছেন, তান তো এপিক
তো আমরা বঞ্চই 2013-তে, এপিক তো মানে নাই, যার কারণে আমরা এপিক নাম্বার পাইতাম না। এর লাগে এখানে যেরকম NA দিমু, ঠিক এরকম মানুষের ক্ষেত্রে আমরা NA দিমু, যে ছেলের বাবা মারা গেছেন অনেক আগে, হয়তো তার বয়স কম, বর্তমানে 30-35 বছর হইতে পারে, কিন্তু বাবা মারা গেছেন বিগত 10-15 বছর আগে। হ্যাঁ, 15-20 বছর আগে মারা গেছেন, তাইলে তো এপিক নাই। তো এই ক্ষেত্রে কি দেখো আমরা NA বয় দিমু, কেন এপিক আত্মীয়ের এপিক যখন আছে, কেন NA নট অ্যাপ্লিকেবল। এরপরে তখন স্থান পরিবর্তন করেছেন কি মৃত বা, এটা যদি দেখা যায় ওই মানুষ আমরা ফিল্ড ভেরিফিকেশনও গিয়া পাইছি যে তাই মৃত, তাইলে তো আমরা এখানে ডেড লেখমু, আর নিচে ফর্ম 7 লেখমু। বা শিফটেড যদি পাই তাহলে শিফটেড লেখমু, ফর্ম 7 লেখমু, সঙ্গে সঙ্গে আমরা অনলাইনে ফর্ম 7টা ফিল আপ করে নিই, অ্যাপ্লাই করে নিই। এরপরে তখন ভোটারের যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার, এখানে প্রথম ভোটারের ফোন নাম্বার দেখরা না, আপনারা নিশ্চয়ই খালি জায়গা। যদি ভোটারের নাম্বার থাকে, যদি কি এখানে থাকবোই নাম্বারটা নতুনভাবে আপনারা লিখে লইবা। এরপরে হলো ভোটার পরিচয়পত্রের, ভোটার পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের স্বাক্ষর, এই জায়গার মধ্যে আপনারা সিগনেচার লইবা। কত হইলো সিগনেচারটা, যদি দেখা যায় কোনো কারেকশন করা হইছে না, তখন কেবল একটা সিগনেচার আইব নামের এগেইনস্টে, যে কলামের মধ্যে নাম আছে, অর্থাৎ বড় লাইন যেটা আছে, বড় খুঁটা যেটা আছে, ওটার মধ্যে সিগনেচারটা লইবা। আর যদি দেখা যায় ইউ হ্যাভ মেড কারেকশন, তখন আপনি নিচের লাইনে আবার লইতে লাগবে সিগনেচার, যে লাইনের মধ্যে আপনি কারেকশন করছেন ওই লাইনে আবার আরেকটা সিগনেচার, অর্থাৎ দুইটা সিগনেচার হইব। ইন কেস অফ কারেকশন, ডাবল সিগনেচার। আর ইফ দেয়ার ইজ নো কারেকশন, if correction is not needed, then one signature will be put. দুইটা সিগনেচার হইব যদি কারেকশন থাকে, না থাকলে কেবল পার্টির একটা সিগনেচার। এখন সিগনেচারটা প্রত্যেক কলামে কলামে একজন ব্যক্তি দিতে পারে, একই ফ্যামিলির, বা দুইজনের লইতে পারেন, তত বেশি ভালো। আর পার ক্যান্ডিডেটের যদি লোন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তবে সিগনেচারটা পরিবারের মূল হেডের সিগনেচারটা লওয়ার চেষ্টা করো, মূল হেডের হইতে লাগবো। আর যদি প্রেজেন্ট থাকেন না, তাইলে পরিবারের সিনিয়র অন্য কেউ দিলেই হইব। ফোন নাম্বারটা ওইভাবে আপলোড করবা। আর বিএলও এর স্বাক্ষর কিন্তু আপনারা প্রতিটা বক্সে বক্সে দিতে লাগবে। যদি কারেকশন হইছে না, তাইলে ওই বক্স আপনি ছাড়ি দিতে পারবা। আর কারেকশন হইছে, তাইলে আপনি ওই বক্সে দিতে লাগবে, অর্থাৎ কারেকশনের বাক্স যেটা, এটাতে আপনারা সিগনেচার লাগবে। এইভাবে করিয়া NXR 1টা আপনারা জমা দেবেন। কথা হয়েছে ফর্ম দেওয়া হয়েছে আমরা সঙ্গে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 পাইছেন। আমরা খুব ভালোই জানি ফর্ম 6-এ নিউ এন্ট্রি করি, ফর্ম 7-এ আমরা কারেকশন, ফর্ম 7-এ আমরা করি ডিলিশন, শিফটেড যারা হয়, ডেড ভোটার যারা, এরা কাজ আমরা 7-এ করি, 8-এ করি আমরা কারেকশন। তো ওইগুলা অফলাইনের সাথে সাথে আমরা অনলাইন করবো, অনলাইন করাটা ম্যান্ডেটরি করতেই লাগবো। আর অফলাইন করবো আমরা যতটা ফর্ম পাইছি ততটা দেব, 30টা দেব বা 20টা দেব, যারা যতটা দেওয়া দিয়েছে অফিস থেকে, ঠিক সেই অনুপাতে আমরা কাজ করবো। অফলাইন মোডে আমরা করলাম, সঙ্গে অনলাইন মোডটা আমরা করতে লাগবো। 100টা দেখা গেছে আমরা পিএস এর মধ্যে হয়তো বাইরে গেছে কারেকশন করতে লাগে, 100টা আমি অনলাইন মোডে করবো। ইফ নট পসিবল বাই ইউ, then you can say that so many CSC centers are there, these things are available everywhere. You can tell them that you can do the work in any online center, any computer shop, any cyber cafe. There you can go and just tell them to apply for correction. এইভাবে অনলাইন মোডে যদি তারা বাইরের থেকে করিয়ে নেয়, তাহলে তো বেশি ভালো। আর কারণ আমরা একার পক্ষে সম্ভব হইতো না, কিন্তু অনেক কারেকশন বাইরে। এরপরে হয়েছে আরো 2টা NXR আমরা বাকি থাকছে। কইছিলাম প্রথমে যে NXR 3টা দেওয়া হয়েছে, এই যেটা আমি আপনারা দেখাইতেছি এখানে, এটা হলো NXR 1, NXR 2 এবং NXR 3 আছে। NXR 2টা হইলো আপনার 18+ যারা, অর্থাৎ যোগ্য ভোটার হয়ে গেছে, যারা অলরেডি বয়স তার কভার করিয়ে উপরে চলে, তারে আমরা নিউ এন্ট্রি দিতাম। এটা আমরা NXR 2-তে করবো। আর 3-তে করবো 17+ যারা, 17+ যারা, আমি একটু ছবির সহিত দেখানোর চেষ্টা করবো আপনারা। তো আমি যেরকম কইছিলাম যে বিবরণ 2, অর্থাৎ NXR 2-তে দেওয়া আছে, তখন নতুন ভোটার অপঞ্জীকৃত নাগরিক অন্তর্ভুক্ত নহওয়া যোগ্য 18+ নাগরিকের তালিকা, যারা বয়স 18 বা 18 অধিক হয়ে গেছে, এখনো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে না, যারা নাম তারা কিরকম করতে লাগবো, ক্রমিক নাম্বার বইলা। এরপরে বিধানসভা সমষ্টির নাম্বার এবং নাম বইবা। যোগ্য ব্যক্তির বিবরণের মধ্যে আছে তখন বাড়ির নম্বর, হোল্ডিং নাম্বার বইবা আপনারা, হাউস হোল্ডিং নাম্বার যেটা। এরপরে ব্যক্তির নামটা বইবা, লিঙ্গ MFTG, ট্রান্সজেন্ডার যদি হয় তাহলে TG, মোবাইল নাম্বার বইলা। এরপরেও আছে খণ্ড নাম্বার, এখানের মধ্যে যে গ্রুপগুলো আছে, তখন একই রোলে ইতিমধ্যে নথিভুক্ত আত্মীয়ের বিবরণ, তার বাড়িতে নিশ্চয় তার গার্জিয়ান কেউ না কেউ তো থাকবো, বাবা, আর মহিলা হইলে তার স্বামী, তার এপিক নাম্বারটা এবং নামটা লাগবে।
প্রথমে নাম লিখবা, তারপর তালিকাভুক্ত না হওয়া যোগ্য ব্যক্তির সাথে তার রিলেশনটা, সম্পর্কটা, আর তানোর এপিকটা। এরপর হলো ভোটার বা পরিবারের প্রধানের স্বাক্ষর, গার্জিয়ান যাইন থাকবা তানোর সিগনেচার লইবা, ফোন নাম্বারটা লইবা। এটা ডিটেলস ফিল আপ করবা। আমরা যে পেজটা দেওয়া হয়েছে এটাতে দেখা যায় বোথ সাইডে আছে, আমরা অনেক কাজ করতে পারবো এটার মধ্যে। প্রবাবলি 15-15-30 জন মানুষের বোথ সাইডে করা যাবে। এরকম করিয়া আমরা আরো একটা বিবরণ, যেটা ইসলাম বিবরণ 3 দেওয়া হয়েছে। বিবরণ 3-র মধ্যে তখন সম্ভাব্য ভোটার 17+ বয়স। 17+ যারা, এই ক্ষেত্রে আমরা অনেকের মানে সংশয় থাকে কিভাবে এটা করা হইব বা না হইব। এটা অনলাইনে হইতেছে না হইতেছে এটা নিয়ে অনেক কথা আছে। অনলাইনের ব্যাপারটা পরে, যেহেতু আমরা হার্ড কপি দেওয়া হয়েছে, অফলাইনের কাজটা আগে করবো। আমরা সব ডিটেলস আগে হঠাৎ যেরকম বইছিলাম বই নিলাম। এখানে আওয়ার পরে একটা জিনিস নতুন দেখবা, যে সম্ভাব্য ভোটারের যোগ্যতার মাস ও বছর। ওই জায়গাতে গিয়ে কথাটা ব্র্যাকেটে দেওয়া আছে তখন জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। আমরা 4টা মাসের মধ্যে, বছরের মধ্যে 4টা মাস আছে, যে 4টা অর্থাৎ কোয়ার্টারলি আমরা কি করি, রিভিশন করি। এই রিভিশনের ব্যাপারটা থেকেই আমরা মানে ভোটারের যোগ্যতা নিরূপণ করা হয়। এখানে প্রথম যে রিভিশন যেটা জানুয়ারি, এরপরেরটা হয় এপ্রিল, এরপরে জুলাই, এরপরে অক্টোবর। এখন দেখা গেল আমরা যে ভোটারের বাড়িতে গেছি, তার বাকি সবের করার পরে দেখা গেল তার একজন ছেলে বাইরে গেলো, যেন 17+ হয়ে গেছে, এখন তার নামটা উঠতো। তখন আমরা অ্যাপ্লাই কেমন করবো? আমরা যারা পুরোনা বিএলও খুব ভালোভাবে এটার সঙ্গে আমরা অ্যাওয়্যার আছি, আমরা জানি যেটা কিরকম করতে লাগে। যারা নতুন বিএলও তারা একটু প্রবলেম হয়, যার কারণে এখানেও দেখবা জানুয়ারি যেটা দেওয়া আছে, আমরা 2026টা আমরা টার্গেট ইয়ার এখন, যেহেতু নেক্সটে 2026-এর ইলেকশন। আর 2026-এর ইলেকশনের আগে আমরা লিস্ট একটা বাইরে, এটা আমরা সবাই জানি, প্রত্যেক ইলেকশনের আগে লিস্ট বাইরে, আর এখানেও এরকমও 26-এর আগে একটা বাইরে হইব। তখন কথা হয়েছে তার বয়সটা দেখা গেল 17 বছর হইয়া যে মাস কয়েকটা আছে, কত মাস যোগ করলে গিয়া হে এলিজিবল হওয়ার। অর্থাৎ যদি দেখা যায় যে এখানেও তার বয়সটা 17 বছর 8 মাস সামথিং দেখাইছে, 17 বছর 8 মাস বলে তো আরো 4 মাস পরে গিয়া হে 18 বছরের যোগ্য প্রার্থী হয়। 4 মাস এখন আমরা ডিসেম্বর থেকে যদি হিসাব করি, মনে করেন ডিসেম্বর স্টার্ট হইতে হইতে আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ মার্চও গিয়া হে কোয়ালিফাই করিলা 18 বছর। তখন আমরা কি করবো, দেখবো যে এপ্রিল 2026, এই খালি বাক্সের মধ্যে আমরা কি লিখবো, এপ্রিল 2026। তো দেখা গেল এই ভোটারের নামটা, যেমন মনে করুন আমরা করলাম শাহাবুদ্দিনের ব্যাপারটা। শাহাবুদ্দিনের এক ছোট ভাই, তো শাহাবুদ্দিনের ছোট ভাইয়ের বয়স হয়েছে 17 বছর 6 মাস। 17 বছর 6 মাস, তার মানে আরো 6 মাস লাগে তার 18 বছর পূর্ণ হইতে হইলে। তো এই ক্ষেত্রে আমরা 6 মাস যদি প্রসিড করি, তার মানে জানুয়ারির পরে যার, কিন্তু ডিসেম্বর তো একদম কামিং, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসও গিয়া হইতেছে। তখন আমরা কিন্তু এপ্রিল 2026 লিখতে পারতাম না। তার ক্ষেত্রে আমরা কি লিখতে লাগবো, পরের যে আমরা কোয়ার্টার মান্থ যেটা আইছে, রিভিশন মান্থ যেটা আইব, যেমন জুলাই, তখন আমরা লিখতে লাগবো জুলাই 2026। ওরকম করিয়া, অর্থাৎ এখানে যে 4টা মাস উল্লেখ করা আছে, এই মাসগুলার আগে যদি হে কোয়ালিফাই করে, তাইলে ওই মাসটা আমরা দিব। যেমন জানুয়ারির আগে কোয়ালিফাই করছে, জানুয়ারি দিব। এপ্রিলের আগে কোয়ালিফাই করে, এপ্রিল দিব। জুলাইয়ের আগে কোয়ালিফাই করে, জুলাই দিব। যদি ঠিক জুলাইতেই হে করে, বা ঠিক এপ্রিলে করে, ঠিক জানুয়ারিতে করে, আমরা কিন্তু পরেরটা ধরব। যেমন জানুয়ারির 20-22 তারিখ নাগাদ গিয়া হে 18 বছর পূর্ণ, তখন কিন্তু আমরা জানুয়ারি দিলেই যাবনি না, আমরা দিতে লাগবো এপ্রিল 2026। এপ্রিলেরও ওলা ঠিক মাঝামাঝিতে গিয়া করে, বা এপ্রিলের যে কোনো তারিখে করে, আমরা পরের যেটা কোয়ার্টার আছে ও মান্থটা ধরব, যেমন জুলাই। ওরকম করিয়া লাস্ট হলো অক্টোবর। ওই জায়গাটা আপনারা একটা কনফিউশন হয়তো থাকতে পারে, নতুন যারা বিয়েলো ওটা ক্লিয়ার করলাম আর কি। ওইভাবে দিবা। এরপরে তো আমি কইয়া দিলেইছি আগে, রিলেটিভের নাম আইব, রিলেটিভের তালিকাভুক্ত না হওয়া যোগ্য ব্যক্তির সাথে তার সম্পর্কটা আইব, রিলেশনশিপটা আইব। বাবা হইয়া তখন তো বাবা, স্বামী হইলে স্বামী। এরপরে ওনার এপিক নাম্বারটা বইবা, পরিবারের হেডর সিগনেচার লইবা, ফোন নাম্বার লইবা, বস আপনার কাজ এখানে শেষ। এখন কাজ হইলো, এটা তো ডিটেলস আপনি বড়িয়া লইয়া আই গেছেন, মেইন কাজটা তো রইলো, তার তো 6 ফর্ম ফিল আপ হইতো। 6 ফর্মটা ফিল আপ করবা। ক্যাটাগরি, সরি, বিবরণ 1 এবং বিবরণ 2-র ক্ষেত্রে দুটোটা আপনি ফর্ম ফিল আপ করতে লাগবে। যদি অনলাইনে হয় না 17+, আমি শুনছি অনেকের কথা যে 7+ গুলো তো হয় না, যদি হয় না তাইলে এটা তো স্বতন্ত্র কথা।
আমরা 18+ যেগুলো আছে এগুলো কিন্তু অফলাইন এবং অনলাইন দুটা মোডে করে লিখুন, বিকজ 3 types of forms are available. Form 6, Form 7, Form 8 have been delivered to all the BLOs by the election office Hailakandi. So forms are available and we can work without facing any obstacles. We can work because materials are provided by the department, and now time is to do and to show. Okay, thank you.